হ্যালো স্টুডেন্টস, বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং হেডলাইন্স ত্রিপুরা নিউজ চ্যানেলের সহযোগিতা আমরা আবারও তোমাদের সামনে পদার্থবিদ্যার ক্লাস 12-এর তৃতীয় ইউনিটের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। থার্ড ইউনিটে যেটা আমরা পড়ছিলাম, আমরা শেষ করেছি মোটামুটি আগের সেশন আর এখনের ডিসকাশন নিয়ে। আমরা ইউনিট 3 ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টের থিওরিটিক্যাল ডিসকাশনটা শেষ করেছিলাম। এর মধ্যে একটা অঙ্ক নিউমেরিক্যালস আমরা ট্রাই করেছিলাম। আজকে আমি জাস্ট প্রথমে একটা নিউমেরিক্যালস করে আমরা নতুন চ্যাপ্টারে যাব, যেটা থার্ড ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার। থার্ড ইউনিটে আমাদের দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, আর একটা আছে ম্যাগনেটিজম। টুডে আমরা ম্যাগনেটিজমটাই গল্প করব। বিফোর দ্যাট, যেটা আমরা শেষ করে ফেলেছি তার উপরে জাস্ট দুটো নিউমেরিক্যালস আমি করার চেষ্টা করছি। একটা নিউমেরিক্যালস অলরেডি আমি লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো নিউমেরিক্যালসটা হচ্ছে হোয়াট টর্ক। আমরা এই সেশনের প্রথম দিনের ক্লাসে পড়েছিলাম টর্ক অ্যাপ্লাই হয়, টর্কের এক্সপ্রেশনও বার করেছি। হোয়াট টর্ক অ্যাক্টস অন এ 100 টার্ন কয়েল of 100 centimeter square area carrying a current of 5 ampere held with its plane parallel to the uniform magnetic field of 0.2 Tesla. তার মানে you have a coil having 100 turns, তোমার 100টা টার্নের একটা কয়েল আছে। সেই কয়েলটার মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং কয়েলটার এরিয়া হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। সেই কয়েলটাকে যদি আমি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তার প্লেনকে প্যারালাল করে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেনকে প্যারালাল করে যদি বসাই, তখন সেই ম্যাগনেটিক ফিল্ড টর্কের কত টর্ক অ্যাপ্লাই করবে কয়েলের উপরে সেটা বার করতে বলেছে। তাহলে কি কি ডেটা দেওয়া আছে প্রথমে আমার লিখে নিতে হবে। এখানে প্রথমেই দেওয়া আছে নাম্বার অফ টার্ন 100, তারপরে দেওয়া আছে এরিয়া যেটা কয়েল যে ফ্রেমটাতে পেঁচানো আছে সেই কয়েলের এরিয়াটা কত, সেই এরিয়াটা ক্যাপিটাল এ দেওয়া আছে 100 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু এখানে সবগুলো টেসলা এসআই সিস্টেম, অ্যাম্পিয়ার এসআই সিস্টেমে আছে, এটাকে আমি এসআই সিস্টেমে নেব। সেন্টিমিটার স্কোয়ার আছে, এটাকে যদি এসআই সিস্টেমে নাও 100 ইন্টু 10 টু দি পাওয়ার, একটা সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 10 টু দি পাওয়ার -2 দিয়ে ইন্টু করতে হয়। এখানে দুটো সেন্টিমিটার আছে, তাহলে দুটো মিটারে কনভার্ট হলে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। কারেন্টের ভ্যালু আছে I = 5 অ্যাম্পিয়ার। আর ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ আছে 0.2 টেসলা। এখানে খেয়াল করতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডটা ধরো এরকম ভাবে থাকে, ইউনিফর্ম ফিল্ড বলেছে, তার মানে এইরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডের চেহারাটা হবে। তার মধ্যে কয়েলটাকে রাখা হয়েছে যে কয়েলের যে প্লেনটা, সেই প্লেনটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে আছে। তার মানে এই কয়েলের যে ডিরেকশনটা, এই কয়েলের স্যার এরিয়াটা তো এটা, কয়েলের ডিরেকশনটা কিন্তু তার নর্মাল। এই কয়েলের ডিরেকশনটা যদি বলে কয়েলের ডিরেকশন কোন দিকে, ওর একটা ডিরেকশন আছে। এই কয়েলের যে প্লেনের নর্মালটা হচ্ছে ওর ডিরেকশন, সেই ডিরেকশনের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশন আছে, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এখানে আমি তাহলে θ = 90 ডিগ্রি লিখব। এই কথাটা অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম থাকতে পারে। যদি এখানে বলে দিত যে held with its plane perpendicular to the magnetic field, held with its plane perpendicular to the magnetic field, তাহলে কয়েলটা এরকম ভাবে থাকতো আর ম্যাগনেটিক ফিল্ড এরকম, তখন কিন্তু আবার ব্যাপারটা অন্যরকম হতো। তখন এই যে কয়েলের প্লেনটা তখন এইটা আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এটা, ওদের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু তখন থাকতো না, 0 হতো, তখন থিটার ভ্যালু 0 হতো। তাহলে আমি লিখব টর্ক টাউ ইকুয়াল টু NBIA sin theta। n এর ভ্যালু 100, b এর ভ্যালু 0.2,
আই এর ভ্যালু 5, আর এখানটায় হচ্ছে এখানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তার মানে দুটো এখানকার দুটো জিরো এখানের দুটো জিরোর সঙ্গে যদি বাদ যায় এটা 10 টু দি পাওয়ার -2 লিখতে পারি, আর এটা হবে sin 90, তাহলে ইউনিট হবে, ইউনিট আমি নিচে লিখছি নিউটন মিটার, তাহলে কি দাঁড়ালো 5 ইন্টু 2.2 হলো 1, একটা দুটো জিরোর সঙ্গে বাদ গেল, তাহলে 5 ইন্টু 2 1.2 এই দুটো জিরো ওর সঙ্গে যদি বাদ যায় sin 90 এর ভ্যালু 1, তাহলে 1 নিউটন মিটার। তাহলে therefore অ্যান্সার হবে the torque acting on the current carrying coil is 1 Newton meter, আর যেটা বলছিলাম যদি থাকতো এরকম যে কারেন্ট ক্যারিং কয়েল ইজ হেল্ড উইথ ইটস প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তার মানে কয়েলটা তখন হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড এরকম, আর এরকম যদি প্লেনটা, এই যে প্লেনটা তার চেহারাটা, এই প্লেনটা হচ্ছে এই কয়েলের সঙ্গে এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে প্লেনের নর্মালটা যেটা এটাও তো এই ডিরেকশনে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে, অ্যাঙ্গেল থাকছে না। যদি অ্যাঙ্গেল না থাকে তাহলে থিটার ভ্যালু 0, তখন এখানটায় আসবে টাও ইকুয়াল টু যাই আছে NBIA sin 0 ভ্যালু 0, তার মানে এইভাবে যদি থাকে কোনো টর্ক হবে না। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা আমরা মোটামুটি বুঝে ফেলেছি আশা করি। আর একটা অঙ্ক করছি এবার। সেকেন্ড অঙ্কটা আমি লিখছি বোর্ডে। অঙ্কটা হচ্ছে a galvanometer of resistance ধরো 100 ohm, a galvanometer of resistance 100 ohm for what value of shunt, resistance 5% of the total current will flow through the galvanometer। আমি আবার পড়ছি প্রশ্নটা। A galvanometer of resistance 100 ohm is of resistance 100 ohm. A galvanometer is of resistance 100 ohm, মানে একটা galvanometer resistance 100 ohm আছে। For what value of shunt resistance, মানে ওর সঙ্গে কি ভ্যালু shunt resistance ইউজ করলে পরে 5% of the total current will flow through the galvanometer, টোটাল কারেন্টের 5% গ্যালভানোমিটার দিয়ে যাবে। তা আমরা এখান বেলায় আমার আলোচনাতে গতকালকে পড়েছিলাম, এটা যদি হয় গ্যালভানোমিটার, ওর সঙ্গে শান্টটাকে আমরা এইভাবে লাগিয়েছিলাম, এখানটায় কারেন্ট ছিল আই, যেটাকে আমরা বলতাম রেঞ্জ হচ্ছে 0 to I, এখানটায় হচ্ছে কারেন্ট আইজি, এখানের কারেন্ট হচ্ছে IS, আর এটা হচ্ছে শান্ট। এর বেলায় এখানে বলেছে আইজিটা কত, আইজিটা হচ্ছে 5% অফ দ্য আই। তাহলে আমি ধরবো প্রথমেই let S is the shunt value, যে S shunt ইউজ করলে পড়ে টোটাল কারেন্টের 5% ওই গ্যালভানোমিটার দিয়ে পাস করবে, আর বাকি 95% পাস করবে শান্ট দিয়ে, গ্যালভানোমিটার দিয়ে আর করবে না, 5%ই করবে। Therefore, from
S equal to, from S equal to, এই ফর্মুলাটা আমরা গতকালকেই করেছিলাম, IG divided by I minus IG into G implies, বা from S equal to IG by I minus IG into G we get, ভ্যালু বসাবো, IG এর ভ্যালু কত, এখানে 5% কারেন্ট যাবে IG মানে আমার হচ্ছে I into 5%, 5% মানে I into 5/100 ইকুয়াল টু লিখতে পারি 0.05 I, এটা হচ্ছে IG এর ভ্যালু। তাহলে এখানে বসাবো 0.05 I, এটা হচ্ছে IG, মেইন কারেন্টটা হচ্ছে I ইন্টু 0.05 I, আর গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, 100 ওহম। ব্যাস, তাহলে ক্যালকুলেশনটা এখন কি করব, আমি কোশ্চেনটা সরিয়ে দিচ্ছি। তাহলে S equal to 0.05 I, আর এখানটা হচ্ছে কিন্তু 100 তো আছেই, তারপরে I কাটলো, এখানে হচ্ছে 0.05, এটা যদি 5 করি, এটা 95 ইন্টু 100, তার মানে হচ্ছে 500 ডিভাইডেড বাই 95, ভ্যালু যা আসে 500 ডিভাইডেড বাই 95 ওহম। ঠিক আছে, তার মানে যদি তুমি 500 ডিভাইডেড বাই 95 এর ভ্যালু যা আসে এই শান্ট ভ্যালুটা ইউজ করো, তাহলে টোটাল কারেন্টের 5% গ্যালভানোমিটার দিয়ে যাবে, আর বাকি কারেন্টটা যাবে শান্টের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি শান্ট ইউজ করা হয় কেন, শান্ট ইউজ করা হয় টু সেভ দ্য গ্যালভানোমিটার, আর মেল আলটিমেট তার টার্গেট হচ্ছে এই টোটাল সিস্টেমটার রেজিস্ট্যান্সকে ফল করানোর জন্য। তো ম্যাক্সিমাম কারেন্ট ও নিজের মধ্যে দিয়ে নিয়ে যায় যদি কারেন্ট সার্কিটের সাডেনলি বেড়ে যায় আর কি। তো ক্যালকুলেশনটা তুমি নিজেই পারবে, মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে এটাকে সিলেক্ট করা, যে প্রশ্নটা পড়ে আমি আগে দেখে নেব যে কোন ফর্মুলাটা আমার ইউজ করতে হবে। ফর্মুলা পেয়ে গেলাম, তারপর নিউমেরিক্যালস থেকে কোন ডেটাগুলো দেওয়া আছে বুদ্ধি করে অনেক সময় টুইস্ট করে ল্যাঙ্গুয়েজের একটু এদিক সেদিক করে ডাটাগুলো ঘুরিয়ে ফিরে দিতে পারে, তোমার ডাটাগুলোকে চিনতে হবে। যেমন এটা বলে দিল IG ইকুয়াল টু 5% অফ দ্য মেইন কারেন্ট, তো I ইন্টু 5% করলাম 5/100, তাহলে 0.05 বসিয়ে দিলাম, ব্যাস। এরকম ভাবে এই চ্যাপ্টারে প্রচুর নিউমেরিক্যালস আছে, আমরা যদি সুযোগ পাই আরো কিছু নিউমেরিক্যালস করব। আমি মেইন যে ফর্মুলাগুলি আছে এই চ্যাপ্টারের সেগুলি একটু লিখে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো, যেগুলির উপর বেস করে অঙ্কগুলি করতে হবে। যদি আমি সুযোগ পাই সামনের দিনে আরো কিছু নিউমেরিক্যালস করব। আমাদের মেইন এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো, যেগুলো আমরা ম্যাগনেটিক এফেক্ট কারেন্টের উপর নিউমেরিক্যালস যেগুলি আসে, একটা ফর্মুলা আমি লিখছি, জাস্ট খুব তাড়াতাড়ি করে ফর্মুলাগুলি একটু লিখতে হবে। আমাদের প্রথম ফর্মুলা ছিল যে একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ইনফাইনাইটলি লং μ0/4π × 2I/R, এই ফর্মুলাটা আমরা প্রথম করেছিলাম, আগের সেশনে করেছিলাম। এই চ্যাপ্টারে নিউমেরিক্যালস তো করতেই হবে এটার উপরে। সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড করেছিলাম μ0/4π × 2πI/R। যদি n নাম্বার অফ টার্ন থাকে তাহলে এখানে n দিয়ে ইন্টু করতে হবে। থার্ড করেছিলাম লরেন্স ফোর্সের বেলা করেছিলাম ভেক্টর F ইকুয়াল টু Q ইন্টু ভেক্টর V ক্রস ভেক্টর B। তারপর করেছিলাম ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার
F equal to BIL sin theta। তারপর করেছিলাম সাইক্লোট্রনের বেলায় রেডিয়াসের এক্সপ্রেশন, যখন একটা চার্জ পার্টিকেল সাইক্লোট্রনের মধ্যে ঘুরবে পার্টিকুলার একটা ইনস্ট্যান্ট অফ টাইমে, যখন রেডিয়াস এর এক্সপ্রেশন আমরা চাই, এটা করেছিলাম mv/bq, যেগুলোর উপর বেস করে প্রচুর ফর্মুলা আসে। আমাদের নিউমেরিক্যালস গুলো করতে গেলে এই ফর্মুলাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। মিনিমাম যে ফর্মুলাগুলো লাগে আমি কিছু কিছু লিখছি। হ্যাঁ, স্মল আর ইকুয়াল টু mv/bq। তারপর আমরা করেছি টর্ক, যেটা গতকালকেই করেছিলাম, টাউ ইকুয়াল টু nbia sin theta। তারপরে করেছিলাম দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার যদি থাকে, ওদের মধ্যে পার ইউনিট লেংথে ফোর্সের এক্সপ্রেশন করেছি। পার ইউনিট লেংথে ফোর্স, whenever two parallel current carrying wires are there separated by a particular distance, the force acting between them per unit length of them, খেয়াল করবে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু টোটাল ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্য টু ওয়্যারস না, এটা হচ্ছে পার ইউনিট লেংথের মধ্যে ফোর্স। এটা হচ্ছে μ0/4π ইন্টু 2I1I2/R। আর যদি টোটাল ফোর্স বার করতে হয় তাহলে একটু L দিয়ে ইন্টু করতে হবে, এখানে L দিয়ে ইন্টু করতে হবে। ঠিক আছে, লাস্টলি আমরা করেছিলাম যেটা শান্টের এক্সপ্রেশন করেছি, IG ডিভাইডেড বাই I মাইনাস IG ইন্টু G, শান্টের এক্সপ্রেশন। 9 নম্বর করেছি রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু কনভার্ট এ গ্যালভানোমিটার ইন্টু এ ভোল্টমিটার of range 0 to V। ঠিক আছে, তো আরেকটা করেছিলাম, হ্যাঁ 10 নম্বর আরেকটা ছিল, এটা সলিনয়েডের ইনসাইডে বা টরয়েডের ভিতরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন বার করেছে। যখন কারেন্ট ক্যারি হচ্ছে I, একটা টরয়েডের মধ্যে যখন I কারেন্ট ক্যারি হচ্ছে, তখন B ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে μ0 Ni। দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাস রিলেটেড টু দিস চ্যাপ্টার। ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বাংলায় যদি আমি বলি, এই 10টা ফর্মুলা থেকে নিউমেরিক্যালস খুব বেশি আসার সম্ভাবনা। আর এছাড়াও ছোট ছোট ফর্মুলা আছে, যখন আমরা নিউমেরিক্যালস করব তখন দেখার চেষ্টা করবো এগুলো। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আমরা এখানে লিভ করছি। আমরা এবারে ম্যাগনেটিজম চ্যাপ্টারে যাই। ম্যাগনেটিজম এই চ্যাপ্টারটা পড়ার আগে জানতে হবে ম্যাগনেট কি। আমি শুরুটা একটু খুব সংক্ষেপে বলছি, কারণ তোমরা ছোট ক্লাসে একটু পড়েছো। হোয়াট ইজ ম্যাগনেট? ম্যাগনেট হচ্ছে একটা সাবস্টেন্স যার অ্যাট্রাকটিভ অ্যাজ ওয়েল এজ ডাইরেক্টিভিটি দুটো প্রপার্টি এক্সিস্ট করে। ম্যাগনেটে এমন একটা সাবস্টেন্স যার অ্যাট্রাকশন করার ক্ষমতা আছে, আবার সে একটা ডাইরেক্টিভিটি মেনটেন করে, মানে তার দিক দেখানোর সে ক্ষমতা রাখে, দিক দেখায়, একটা ডিরেকশন ইন্ডিকেট করে, আবার তার অ্যাট্রাকশন প্রপার্টিও আছে। এবার ম্যাগনেটকে যদি আমরা ভাবি যে ম্যাগনেট অ্যাকচুয়ালি কিভাবে হয়, আমাদের 19th সেঞ্চুরির প্রথম দিকে, একটু আগের দিকে ওরস্টেড বলে দিয়েছিলেন। আমরা তখন খবরটা পেয়েছি যে কারেন্ট ক্যারিং ওয়্যার একটা ম্যাগনেটের মতো বিহেভ করে, যার একটা ম্যাগনেটিক নর্থ পোল আর একটা সাউথ পোল এক্সিস্ট করে। এখানে আমরা বার ম্যাগনেটের নিয়ে গল্প করবো, বার ম্যাগনেট নিয়ে গল্প করবো, যার এরকম নর্থ পোল সাউথ পোল আছে। অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম প্রপার্টি যে ডেভেলপ করে সাবস্টেন্সের, কারেন্ট যখন ফ্লো করে ডেভেলপ করে ঠিকই, কিন্তু কারেন্ট ফ্লো করলে ডেভেলপ করে তার ভিতরে যদি আমরা ঢুকি, কারেন্ট মানে কি? ফ্লো অফ চার্জেস। প্রত্যেকটা সাবস্টেন্সের মধ্যে যখন চার্জ মোশনে থাকে তখনই সে কারেন্ট প্রডিউস করে বা কারেন্ট ডেভেলপ করায়। তো চার্জগুলি যখন মুভমেন্ট করবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। তো চার্জগুলো মুভ করলে ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করে। সেইভাবে আমরা
যখন কোনো একটা সাবস্টেন্সের মধ্যে আমরা এমন একটা জোন পাই যে জোনের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টির ভ্যালুটা, স্ট্রেংথটা একদিকে খুব বেশি, ঠিক তার অপোজিট প্রপার্টিটা আরেকটা দিকে বেশি, আর তারা একটা পার্টিকুলার ডিস্টেন্স দিয়ে সেপারেটেড। ম্যাগনেটিক প্রপার্টি একটা দিকে যদি কনসেন্ট্রেট করে, আরেকটা দিকে তার অপোজিট প্রপার্টি কনসেন্ট্রেট করলে, তখন ওই দুই জোনের মধ্যে যদি একটা ডিস্টেন্সও থাকে, তখন তাকে বলা হয় একটা বার ম্যাগনেট। কনসেন্ট্রেশনটা একদিকে এক্স্যাক্টলি একটা এন্ডে হয় না, মোটামুটি এক সাইডে, এটাও এক সাইডে তার স্ট্রেংথটা বেশি হয় কম্পেয়ার টু আদার পজিশনস। ওই রকম সাবস্টেন্সকে আমরা বার ম্যাগনেট বলি, যার অ্যাট্রাকশন করার ক্ষমতা আছে। যদি লাইক পোল কাছাকাছি আসে তারা রিপেল করে, আনলাইক পোল আসলে অ্যাট্রাক্ট করে। এবার আছে ম্যাগনেটিক, এটা গেল ম্যাগনেট। প্রথম তাহলে আলোচনা করলাম হোয়াট ইজ ম্যাগনেট। দ্বিতীয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড এটা কি জিনিস? কোন একটা ম্যাগনেটের চারপাশে যতটুকু রেঞ্জ, জায়গা জুড়ে তার ইনফ্লুয়েন্স এক্সিস্ট করে। কিরকম ইনফ্লুয়েন্স? ম্যাগনেট আবার কিরকম ইনফ্লুয়েন্স করতে পারে? ইট ক্যান অ্যাট্রাক্ট, ইট ক্যান রিপেল। যদি অ্যাট্রাক্ট করে কোবাল, নিকেল এরকম সাবস্টেন্সকে সে অ্যাট্রাক্ট করতে পারে, আয়রন, ওদের ভালো অ্যাট্রাকশন করে। যত দূর পর্যন্ত সে একটা ম্যাগনেট এরকম কোবাল্ট, নিকেল বা ম্যাগনেটিক সাবস্টেন্সকে অ্যাট্রাক্ট করতে পারে, ওই জোনটাকে, তার চারপাশের ওই জোনটাকে বলে ম্যাগনেটিক ফিল্ড। তারপরে 3 নম্বর ইউনিফর্ম ফিল্ড। ইউনিফর্ম ফিল্ড এটা কি? যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রত্যেকটা জায়গাতে তার স্ট্রেংথের ভ্যালু সমান পাওয়া যায় এবং ডিরেকশনও সেম থাকে, ডিরেকশন সেম, আবার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যেটা তাও সেম, তখন ওই ফিল্ডটাকে বলবো ইউনিফর্ম ফিল্ড। আমরা এরকম ভাবে ইউনিফর্ম ফিল্ডকে ড্র করে ইন্ডিকেট করতে পারি। ঠিক আছে? এবার যদি আমাকে বলে ম্যাগনেটিক পোল, এগুলি কি? ম্যাগনেটিক পোলটা কি? ওই যে বললাম ম্যাগনেটিক প্রপার্টি বা অ্যাট্রাকশন প্রপার্টি যেই জায়গা, বা ম্যাগনেটিক স্ট্রেংথের প্রপার্টি যে জায়গাটা কনসেন্ট্রেট থাকে, সেটাকে আমরা একটা পোল হিসেবে ধরি, ম্যাগনেটিক পোল। যদি একটা বার ম্যাগনেট এরকম ভাবি, তার এই জায়গায় একটা পোল আর এই জায়গায় একটা পোল যদি থাকে, সেই পোল দুটোকে যদি আমি কানেক্ট করি একটা লাইন দিয়ে সেন্টার বরাবর, অ্যাকচুয়ালি এফেক্টটা তো আর একটা পয়েন্টে কনসেন্ট্রেট করে না, একটা জোনে কনসেন্ট্রেট করে। ছোট একটা এরকম জোন আছে, ওই তার সেন্টার আর তার সেন্টারের মাঝখানে যে লাইনটা ওই দুটো সেন্টারকে, দুই জোনের সেন্টারকে কানেক্ট করেছে, তাকে বলে ম্যাগনেটিক অ্যাক্সিস। তাকে বলে ম্যাগনেটিক অ্যাক্সিস, এই লাইনটাকে। আর যদি আমি ডিস্টেন্সের মাপে দুটো পোলের মাঝখানে ডিস্টেন্স, ঠিক ওই ডিস্টেন্সটাকে বলে ম্যাগনেটিক লেংথ। ম্যাগনেটিক লেংথ। এবার আরেকটা এখানে টার্ম আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ইকুয়েটর। হোয়াট ইজ ম্যাগনেটিক ইকুয়েটর? ম্যাগনেটিক ইকুয়েটর যে লাইনটা ম্যাগনেটিক অ্যাক্সিসকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করবে এবং ঠিক মিডল দিয়ে করবে। দুটো পোলের মাঝখানে কানেক্টিং যে লাইনটা আছে, সেই লাইনটাকে যদি আমি একটা পারপেন্ডিকুলার দিয়ে ইন্টারসেক্ট করাই মিডল বরাবর, তাকে বলে ম্যাগনেটিক ইকুয়েটর।
তাকে বলছে ম্যাগনেটিক ইকুয়েটর। তাহলে এখন পর্যন্ত আমরা কি জানলাম? হোয়াট ইজ ম্যাগনেট, হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড, what is uniform field, what is magnetic axis, what is magnetic length, and what is magnetic equator, এটা আমরা জানলাম। এবারে এই যে দুটো ম্যাগনেটিক পোল যদি সেপারেটেড বাই পার্টিকুলার ডিস্টেন্স থাকে, ওদের মধ্যে আমরা একটু গল্প করলাম যে ওদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স হতে পারে। রিপালশন ফোর্স কখন হবে? যখন লাইক পোল থাকবে। আর অ্যাট্রাকশন ফোর্স কখন হবে? যখন আনলাইক থাকবে, মানে নর্থ নর্থ, সাউথ সাউথ, ওদের মধ্যে ওরা রিপেল করবে একজন একজনকে, বিকর্ষণ করবে। আর যদি আনলাইক হয়, আনলাইক মানে একটা নর্থ একটা সাউথ, একটা সাউথ একটা নর্থ, এরকম যদি হয় তারা অ্যাট্রাকশন করবে। তো এই প্রপার্টিটা দেখে বিজ্ঞানী কুলম্ব ওদের মধ্যে কিরকম ফোর্স হতে পারে, অন হুইচ ফ্যাক্টরস দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্য টু পোলস ডিপেন্ড, একটা ল দিয়েছিলেন, সেটাকে বলছে কুলম্বস ল। এটা আমাদের ডেফিনেশনগুলির পরে সেকেন্ড কোশ্চেন, কুলম্বস ল। কুলম্বস ল অ্যাবাউট ম্যাগনেটিজম। কুলম্বস ল অ্যাবাউট ম্যাগনেটিজম এটা কি? অ্যাকর্ডিং টু দ্য কুলম্ব, উনি বলেছেন যদি দুটো ম্যাগনেটিক পোলকে, ধরো একটা পোল স্ট্রেংথ M1 আর একটা পোল স্ট্রেংথ M2, আমি একটা পার্টিকুলার ডিস্টেন্সে সেপারেট করেছি, যদিও এরকম ভাবে দুটো পোলকে সেপারেট করা যায় না, এখানে আমরা হাইপোথেটিক্যাল একটা কনসেপ্ট ইউজ করছি। যদি দুটো ম্যাগনেটিক পোল সেপারেট থাকে বাই আ পার্টিকুলার ডিস্টেন্স, অ্যাকর্ডিং টু দ্য কুলম্বস ল, ওদের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স কাজ করে, যদি ওরা লাইক পোল হয় রিপেল করবে, আর যদি আনলাইক হয় অ্যাট্রাক্ট করবে। দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্যাম F proportional to the product of the pole strengths, product of the pole strengths। আচ্ছা, এখানে কিন্তু পাশে লিখে দিতে হবে কখন এটা প্রপোর্শনাল রিলেশন ফলো করবে, যখন ওদের মাঝখানে যে ডিস্টেন্স আছে স্মলার, সেই ডিস্টেন্সটা ফিক্স থাকবে। আবার বলেছেন F proportional to 1/r², মানে ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এইটা কখন ফলো করবে? যদি পোল স্ট্রেংথ গুলোর ভ্যালু চেঞ্জ না হয়, তখন এই প্রপার্টিটা আবার, এই রিলেশনটা ভ্যালিড। এবার আমি যদি জাস্ট দুটো রিলেশনকে একসঙ্গে করি, F প্রপোর্শনাল টু আসবে M1 M2 ডিভাইডেড বাই r²। এখানটায় আবার সবাই চেঞ্জ হতে পারবে। দুইটা রিলেশনকে আমি একসঙ্গে করে লিখলাম। এই দুটো রিলেশন একসঙ্গে যদি করি, এবার যদি মনে করি যে না আমি প্রপোর্শনাল রিলেশনটাকে সরিয়ে দেব, দেন আই হ্যাভ টু ইন্ট্রোডিউস এ কনস্ট্যান্ট, যেটাকে বলে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। সেটা কে দিয়ে ইন্ডিকেট করলাম, তো M1 M2 ডিভাইডেড বাই r² আসলো। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ দ্য ফোর্স, এক্সপ্রেশন অফ দ্য ফোর্স অ্যাকর্ডিং টু কুলম্বস ল। এই কে, তার ভ্যালু পরবর্তী সময় পাওয়া গেল যদি দুটো পোলকে আমি এয়ারে বা ভ্যাকিউমে রাখি, ওই কেসে এটার ভ্যালু পাওয়া গেল μ0/4π, যার ইউনিট হচ্ছে হেনরি পার মিটার, হেনরি পার মিটার ইউনিট। তাহলে μ0/4π, এটা জিনিসটা কি, এটা কনস্ট্যান্ট। μ0 হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, এটা মিডিয়ামের প্রপার্টি, যেই মিডিয়ামের মধ্যে দুটো পোলকে রাখা হয়েছে। যদি ওই মিডিয়াম চেঞ্জ করো তাহলে μ0 চেঞ্জ হয়ে যাবে, ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্য টু ম্যাগনেটিক পোল সেপারেটেড বাই পার্টিকুলার ডিস্টেন্স কার উপর ডিপেন্ড করে? দুটো পোলের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, দুটো পোলের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, আর 3 নম্বর ডিপেন্ড করছে
মিডিয়াম প্রেজেন্ট ইন বিটুইন দ্য টু পোলস, দুটো পোলের মাঝখানে যে মিডিয়ামটা আছে, যদি এয়ার থাকে ফোর্স একরকম হবে, যদি অন্য কোনো মিডিয়াম থাকে তাহলে ফোর্সটা আরেক রকম হবে। ঠিক আছে, এটা গেল কুলম্বস ল অ্যাবাউট ম্যাগনেটিজম। এবারে 3 নম্বর টপিকে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল। ম্যাগনেটিক ডাইপোল এটা কি? যদি দুটো ইকুয়াল ভ্যালুর কিন্তু অপোজিট নেচারের পোল একজন আরেকজনের থেকে পার্টিকুলার ডিস্টেন্সে থাকে, এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে, তার পোল স্ট্রেংথ তো এম, তার পোল স্ট্রেংথ তো এম, তাদের মাঝখানে ডিস্টেন্সটা কিছু একটা আছে, ধরো আরই ধরলাম, তখন এটাকে বলবো একটা ম্যাগনেটিক ডাইপোল অথবা চৌম্বক দ্বিমেরু। ম্যাগনেটিক ডাইপোল। সো পরীক্ষা যদি আসে হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল, ডেফিনেশনটা সিঙ্গেল ডেফিনেশন হবে, এক কথা, ইফ টু আনলাইক পোলস অফ ইকুয়াল স্ট্রেংথ, আনলাইক মানে লাইক না আর কি, একটা এন আর একটা এস, একটা নর্থ একটা সাউথ, if two unlike poles are separated by a particular distance, then of equal value বলতে হবে, or if two unlike poles of equal value are separated by a particular distance, then the system is called an magnetic dipole, and the system is called a magnetic dipole. আচ্ছা, এখানে কিছু কিছু ক্যালকুলেশনের সুবিধার্থে এই ডাইপোলের যে লেংথটা আছে না, যেটাকে আমি এখানে স্মল আর দিয়ে লিখেছি, তোমরা বইয়ে 2L পেতে পারো, কোন কোন বইয়ে 2L দিয়ে লিখে, তার একটা ইম্পর্টেন্স আছে, পরবর্তী সময় আমরা ডিসকাশন করার চেষ্টা করব। 2L দিয়ে ইন্ডিকেট করে, আর অন্য বিশেষ কোনো অন্য কারণ নেই, ক্যালকুলেশনের সুবিধার্থে লিখি আর কি, 2L দিয়ে, মানে 2L হচ্ছে ডাইপোল লেংথ, আর M হচ্ছে পোল স্ট্রেংথ। এই ডাইপোলের একটা বিশেষ প্রপার্টি হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এটা কি জিনিস? প্রত্যেকটা সাবস্টেন্সের প্রত্যেকটা কোয়ান্টিটিকে রিয়েলাইজ করতে গেলে, তার নেচারকে বুঝতে গেলে, তার কিছু কিছু প্রপার্টি তোমাকে বলে দিতে হবে, তার কিছু কিছু মানে প্রপার্টির ভ্যালু বলে দিতে হবে, তা না হলে ওকে নিয়ে স্টাডি করা যাবে না। তুমি খুব অঙ্কে প্রচুর মার্কস পাও প্রত্যেক পরীক্ষা, তাদের বোঝা গেল যে অঙ্কে যার মার্কসটা খুব বেশি, তার ক্যালকুলেটিং যে ম্যাথডিক্যাল যে লজিক্যাল যে চিন্তা ভাবনা, সেই বিষয়ে সে খুব ফাস্ট। ওই ম্যাথসের রেজাল্টটা কিন্তু তোমার ব্রেনের সেই প্রপার্টিটা এক্সপ্লেন করে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এই ম্যাগনেটটা কত বেশি স্ট্রং, তার পোল স্ট্রেংথ কত বেশি, সেই ভ্যালুটা ইন্ডিকেট করে। কিভাবে তাকে মাপে? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে বিগ এম দিয়ে ইন্ডিকেট করে জেনারেলি। এটা হচ্ছে যে কোনো একটা পোলের স্ট্রেংথ আর এই দুটো পোলের মাঝখানে যে ডিস্টেন্স আছে, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক লেংথ, সেই ডিস্টেন্সের প্রোডাক্ট নিয়ে আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে ক্যালকুলেট করি। তার ইউনিট কি? ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এই ইউনিটটা, তার কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশন আছে। বলো আবার ডিরেকশন কোন দিকে আসলো? হ্যাঁ, ডিরেকশন আছে। ডিরেকশনটা সাউথ থেকে নর্থের দিকে, তার ডিরেকশনটা হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে। তার মানে সে একটা ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমি তিনটা জিনিসের খবর পেলাম। যদি দুটো ইকুয়াল এবং আনলাইক পোল
পার্টিকুলার ডিস্টেন্সে থাকে একটা ডাইপোল ফর্ম করে। সেই ডাইপোলের একটা বিশেষ প্রপার্টি হচ্ছে ডাইপোল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। সেই ডাইপোল মোমেন্টকে লিখে m×12, তার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর এটা একটা ভেক্টর কোয়ান্টিটি যার ডিরেকশন হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে। তাহলে এই ডাইপোলের যদি কোথাও এক্সিস্টেন্স থাকে, সে কিন্তু তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করবে। ইফ ইউ হ্যাভ এ ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল, সে কিন্তু তার নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে, সে কিন্তু তার চারপাশে যেই থাক না কেন, কাছাকাছি যদি থাকে, অন্য কোনো ম্যাগনেটিক সাবস্টেন্সকে অ্যাট্রাকশন বা রিপেলশন করতে পারে। রিপেল করবে বা অ্যাট্রাক্ট করে যাই করুক, তার কিন্তু একটা ফিল্ড সে ডেভেলপ করবে। এবার আমরা পড়ব একটা ম্যাগনেটিক ডাইপোলের জন্য তার অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা বার করব 4 নম্বর পয়েন্ট। তাহলে প্রশ্নটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড at a point on the magnetic axis of a magnetic dipole. Find out the magnetic field at a point on the magnetic axis of a magnetic dipole. তাহলে এই যে প্রশ্ন বলে, আমি প্রথমে একটা ছবি আঁকবো। কি ছবি? ধরো আমার কাছে একটা এরকম ম্যাগনেট আছে, যার এই দিকটা, এই জায়গাটা নর্থ পোল, এই জায়গাটা সাউথ পোল। আমি এটা এখানটায় লিখলাম নর্থ, এখানটায় লিখলাম সাউথ। এটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। এটাকে ম্যাগনেটিক অ্যাক্সিসকে আমি ইচ্ছে করলে এরকম ভাবে এক্সটেন্ড করতে পারি, এদিকেও করতে পারি, যার লেংথ হচ্ছে নর্থ পোল সাউথ ম্যাগনেটিক লেংথ যেটা, এটা 12। এবার এই পয়েন্টে, ধরো এখানে একটা পার্টিকুলার পয়েন্ট ধরলাম, এই পয়েন্টে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। কার জন্য? ডিউ টু দিস বার ম্যাগনেট, ডিউ টু দিস ম্যাগনেটিক ডাইপোল। তো বার ম্যাগনেটের এই সাউথ পোলটা এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, নর্থ পোলটা এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে এখানে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড বার করব, তো আমার মনে মনে একটা ইমাজিনারি একটা ইউনিট নর্থ পোল এখানে আছে বলে আমি ভেবে নেব। ইউনিট নর্থ পোল এখানে প্রেজেন্ট আছে বলে ভেবে নেব। ধরো পি পয়েন্টে একটা ইউনিট নর্থ পোল আছে আমি ধরে নিলাম। সেই যদি ইউনিট নর্থ পোল থাকে, এই সাউথ এই নর্থকে কি করবে? সেই নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে এই দিকে। তাহলে এই অ্যাট্রাকশন ফোর্সটা সে কত দেবে? এটা করতে গেলে আমাকে জানতে হবে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা ফর্মুলাটা, সেটা কি করে করব? যে এই যে বি যদি আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু হয়, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে পার একটা ইউনিট নর্থ পোলের উপরে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি ইউনিট নর্থ পোল রাখি, সেই নর্থ পোলের উপরে কত ফোর্স অ্যাপ্লাই হয় ইউনিট নর্থ পোলের উপরে, এটাকে বলছে, ওই ভ্যালুটাকে বলছে, ফোর্সের ভ্যালুটাকে বলছে ওই জায়গার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ধরো এমনিতে ফোর্স হয় এফ, যখন পোলটা, ধরো এম পোল স্ট্রেংথের একটা পোল আছে, তার উপরে ফোর্স হচ্ছে এফ।
তাহলে আমি যদি এবার বলি ইউনিট স্ট্রেংথের একটা পোল রাখলে তার উপরে কত ফোর্স হবে, F/m, এই যে ভ্যালুটা তার নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে আমি এখানে F equal to লিখতে পারি, B equal to লিখতে পারি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যেটা, বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যদি বলি, এটা হলো F/m। তাহলে F equal to কত, μ0/4π। এখানে যদি নিচে একটা m থাকে তাহলে ধরো m1 ছিল, m2 ছিল, বাই r² ছিল ফোর্সের এক্সপ্রেশন। আমি একটু আগে যে লিখেছিলাম ফোর্সের এক্সপ্রেশন ছিল μ0/4π m1 m2 বাই r², নিচে একটা m চলে এসছে, ঠিক আছে। তখন এই দুটো যদি ইকুয়াল ভ্যালুর হয়, মানে ডাইপোলের বেলায় হয়, তাহলে এটাও m এটাও m, এখানেও m এখানেও m হবে, নিচে একটা m, এই m একটা m কাটা গেল, তাহলে রইল কি, একটা m থাকবে এরকম। তাহলে ফিল্ড ইন্টেন্সিটির যে চেহারা, এই চেহারা কিন্তু এটা মনে রাখতে হবে, আমরা এটা এখন ইউজ করব। তাহলে B equal to μ0/4π m/r², এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এক্সপ্রেশন। যাই হোক, এবার তোমাকে যদি বলে যে ফিল্ডের এখানে ইন্টেন্সিটি বার করো, প্রথম আমি কি করব, এই সাউথ পোলের জন্য এখানে ফিল্ড কত বার করব। সাউথ পোলের জন্য ফিল্ড B1 যদি ভাই, বা BS টা, তাহলে কি হবে, μ0/4π ইন্টু m ডিভাইডেড বাই এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স, মানে SP হোল স্কয়ার, μ0/4π m ডিভাইডেড বাই SP হোল স্কয়ার। এটাকে আমি করব, আর ডিরেকশনটা কোন দিকে হবে, এটা তো এই জায়গাটাকে এইভাবে টানবে, এখানে যে নর্থ পোল আছে মনে মনে ভাবছি তাকে এইদিকে অ্যাট্রাক্ট করবে, ডিরেকশনটা হবে PS ক্যাপ। তাহলে দেয়ারফর ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ এই সাউথ পোলের জন্য, এখানে যে ফিল্ড সাউথ পোলের জন্য শুধু, এটা হচ্ছে μ0/4π m SP কত, ধরো এই পয়েন্টটা মিডল পয়েন্ট, এটা O, P পয়েন্টের ডিস্টেন্স ফ্রম দ্য মিডল পয়েন্ট O হচ্ছে R। এবার এই লেংথটা তো ছিল 12, তার মানে এই জায়গাটা L, আবার এই জায়গাটাও L। তাহলে আমি এখান থেকে যদি এই ডিস্টেন্সটার কথা হিসেব করি, এটা তো R, এই জায়গাটা তো L, তাহলে বাকি PS-টা কত, বাকি PS-টা হচ্ছে R - L। ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়েছি, ওইখানে যদি খুব ভালো বুঝে থাকি তাহলে বেশি সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এটা হচ্ছে নর্থ সাউথ পোলের জন্য B পয়েন্টে, P পয়েন্টে, সাউথ পোলের জন্য P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন। এবারে নর্থ পোলের জন্য, নর্থ পোলটা কি করবে, এই পোলটা এখানে মনে মনে একটা যারা ইউনিট নর্থ পোল আছে সেই পোলটাকে ধাক্কা দেবে। আসলে এই নর্থ পোল যদি P পয়েন্টের নর্থ পোলকে ধাক্কা দেয়, তাহলে সেখানে ফোর্সটা হবে BN ভেক্টর ইকুয়াল টু μ0/4π ইন্টু m ডিভাইডেড বাই, ওইটা হবে এইখান থেকে এই ডিস্টেন্সটা NP হোল স্কয়ার। কিন্তু এই নর্থ পোলের যে পোলটা, এই নর্থ পোলটা সেই পয়েন্টটাকে কি করবে, যে পয়েন্টে মনে মনে একটা আমরা ইউনিট নর্থ পোল রেখেছি তাকে ধাক্কা দেবে। তাহলে তার ধাক্কাটা দূর থেকে দেবে, তো খুব বেশি বড় হবে না, এই দিকটা হবে, একটু ছোট করে আঁকলাম যাতে বোঝানোর চেষ্টা করলাম। এটার জন্য এখানে ফিল্ড যেটা এটা বেশি, আর ওইটার জন্য এখানে ফিল্ড যেটা একটু কম। এটা হচ্ছে তাহলে NP ক্যাপ, কারণ এটা N থেকে NP এইদিকে বেরিয়ে যাবে। তাহলে BN ভেক্টর ইকুয়াল টু μ0/4π m ডিভাইডেড বাই NP। NP হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা R, বাকি আরো আসলো L, তাহলে R + L হোল স্কয়ার
ব্যাস, তাহলে দুটো ফোর্স কিন্তু দুই দিকে, বিএসটা এই দিকে, বিএনটা ওই দিকে, দেখলেই বোঝা যায় এটার জন্য ফোর্স যেটা এখানে হবে এটা বেশি হবে। তাহলে আমি যদি রেজাল্টেন্ট ফিল্ড বার করতে যাই, therefore resultant field B equal to, আমি ডিরেক্টলি মাইনাস করতে পারবো বিকজ দে আর অপোজিট ইন ডিরেকশন, সো আই ক্যান সাবট্রাক্ট দেম। ওদের মধ্যে আর কিচ্ছু ফর্মুলা টমলা ওই প্যারালোগ্রাম ল অন্য কোনো ল ইউজ করা দরকার নেই। আমি মড বিএস ভেক্টর মাইনাস মড বিএন ভেক্টর বসিয়ে দিলাম। Therefore B equal to BS ভেক্টরটা কত, μ0 বাই 4 পাই, এই সবটা আসবে না, μ0 বাই 4 পাই সঙ্গে এইটা আছে না, আমি যেহেতু মড দিয়েছি আর ডিরেকশনটা আসবে না, এখানেও দ্বিতীয়টা তো মড দিয়েছি আর ডিরেকশনটা আসছে না, তাহলে আমি পরিষ্কারভাবে লিখতে পারি এখানে এমও কমন যায়, এম কমন নিলাম, তাহলে এখানটায় আসবে 1 বাই আর মাইনাস এল হোল স্কোয়ার, আর এখানটা আসছে আর প্লাস এল হোল স্কোয়ার। তাহলে আমি চটপট করে লিখি 1 বাই আর মাইনাস এল হোল স্কোয়ার, 1 বাই আর প্লাস এল হোল স্কোয়ার, ব্যাস। তাহলে এবার বি ইকুয়াল টু μ0 বাই 4 পাই এম, এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর এটাকে তুমি আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কোয়ার লিখো। ইলেকট্রোস্ট্যাটিক্স এর মতো ক্যালকুলেশনটা খুবই মিলে, এটা আমি আর ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করছি এখানে, তুমি একটু বসিয়ে দেখবে তোমরা, আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কোয়ার যদি বসাই আমার এখানে আসবে 4RL, তুমি চেক করে দেখতে পারো 4RL আসবে এখানে। Therefore এখানটায় B equal to μ0 by 4 pi 2 into স্মল m into 12, তার বাইরে আর লিখলাম, জাস্ট একটু সাজিয়ে লিখেছি একটা কারণে, এই 4RLM ওকে এভাবে লিখেছি, এখানেও আছে 2 into 2 4RLM ডিভাইডেড বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার হোল স্কোয়ার। তারপর B equal to μ0 by 4 pi, এই ভ্যালুটা কিন্তু একটু আগে আমরা গল্প করেছি, এটা কি ছিল, এম ছিল, তার সামনে কি আছে 2, পিছনে কি আছে আর, সঙ্গে আছে, এই হচ্ছে তার এক্সপ্রেশন। তাহলে কি শিখলাম, একটা ম্যাগনেটিক ডাইপোলের অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন হচ্ছে B equal to μ0 by 4 pi। ডেফিনেটলি এই ডাইপোলটাকে আমার কোন মিডিয়ামে রাখতে হবে, এয়ার মিডিয়ামে বা ভ্যাকিউমে, ভ্যাকিউমে তো সম্ভব না, এয়ারে রাখলাম, ফিল্ড হবে μ0 by 4 pi 2mr ডিভাইডেড বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার হোল স্কোয়ার। দিস ইজ দ্য এক্সপ্রেশন, ভেরি ইম্পর্টেন্ট। এবং ফাইনাল ডিরেকশনটা কোন দিকে হবে তুমি দেখো, ফাইনালি কিন্তু ডিরেকশনটা হচ্ছে এই দিকে। এখানে ইন্টারেস্টিং একটা প্রশ্ন করতে পারে, তোমাকে বললো আচ্ছা একটা এরকম ম্যাগনেট আছে, বার ম্যাগনেট, তার জন্য অ্যাক্সিসের উপরে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সঙ্গে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের অ্যাঙ্গেল কত। প্রথমে আমার জানতে হবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে, সাউথ থেকে নর্থের দিকে থাক। এবার দেখো রেজাল্টেন্ট ফিল্ড এই পয়েন্টে কত, ওর জন্য যে ফিল্ডটা হবে এইদিকে, এটা দুর্বল, উইক,
ওর জন্য ফিল্ডটা স্ট্রং, তাহলে রেজাল্টেন্ট ফিল্ড আই ক্যান এক্সপেক্ট ইন দিস ওয়ে, এই দিকে। আবার এই দিকটাতেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন, তাহলে আমি বলবো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন আর রেজাল্টেন্ট ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন সেম, ওদের মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এই প্রশ্নটা আসতে পারে শর্ট কোশ্চেন এসে, অনেক সময় বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দেয় ডাইপোলের অ্যাক্সিসের উপরে ফিল্ডের কেসে। এখানে একটা কেস আছে, কেসটা কি দেখো, কেসটা হচ্ছে যদি এই যে পি পয়েন্টটা, এটা যদি আরো এখান থেকে তো পি পয়েন্টের ডিস্টেন্সটা এই যে দূরে 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 অনেক দূরে যদি হয়, এই পি পয়েন্টটা যদি প্রচুর দূরে হয় কম্পেয়ার টু এই স্মল এল, এই আরটা যদি অনেক বড় হয় তাহলে আর স্কোয়ার করলে আরো অনেক বেড়ে যাবে। আর স্কোয়ার করলে এত বাড়বে, ইফ আর যদি মোর গ্রেটার দেন এল হয় তাহলে আর স্কোয়ার করলে এত বেশি হবে যে এল স্কোয়ারটাকে তখন নেগলেক্ট করা যায়। তখন বি ইকুয়াল টু কি লেখা যাবে, এল স্কোয়ারটাকে নেগলেক্ট করে দিলাম, তখন আসবে μ0/4π 2m r ডিভাইডেড বাই এল স্কোয়ারটাকে নেগলেক্ট করলে আর স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার, আর স্কোয়ারের উপর হোল স্কোয়ার আছে, তো এটা হয়ে গেল আর টু দি পাওয়ার 4। তারপরের লেনে কি হবে, এখানে আর একটা আর কাটা যাবে, তাহলে μ0/4π 2m/r³। তাহলে আমার ফাইনাল এক্সপ্রেশন আসছে b equal to μ0/4π into 2m/r³। এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কার জন্য, শর্ট ডাইপোল। শর্ট মানে যখন এই যে সাউথ নর্থ ওদের মধ্যে লেংথ খুব ছোট, কিন্তু যেই অ্যাক্সিসে আমরা যে অ্যাক্সিসের উপর যে পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির কথা ভাবছি সেই পয়েন্টটা অনেক দূরে, তার বেলায় ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি B equal to μ0/4π 2m/r³ আসবে। তাহলে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, শর্ট ডাইপোলের জন্য ম্যাগনেটিক ফিল্ড B প্রপোর্শনাল টু 1/r³। শর্ট ডাইপোলের জন্য ম্যাগনেটিক ফিল্ড B প্রপোর্শনাল 1/r³। যদি ডাইপোলটা শর্ট না হয় এক্সপ্রেশনটা এটা করব। এইটা দিয়েও নিউমেরিক্যালস তোমাকে দেওয়া যেতে পারে, এইটা দিয়েও আমরা নিউমেরিক্যাল সলভ করতে পারবো, কিন্তু আমার খেয়াল রাখতে হবে, ধরো স্মল আর এর ভ্যালু দিল 2 সেন্টিমিটার আর স্মল এল এর ভ্যালু দিল 2 সেন্টিমিটার, এল ইকুয়াল টু 2 সেন্টিমিটার দিল আর কি কোন একটা নিউমেরিক্যালস, আর স্মল আর এর ভ্যালু দিল ধরো 20 সেন্টিমিটার। ঠিক আছে, বললো ওই কেসে আমরা কিন্তু মোটামুটি দেখো যদি এমন হয় নেগলেক্ট করা যেতে পারে, কিন্তু যদি এইটার ভ্যালু স্মল এল এর ভ্যালু দিলে ধরো 6 সেন্টিমিটার, স্মল আর এর ভ্যালু দিলে ধরো 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার, তখন কিন্তু আমরা খুব সাংঘাতিক পরিমাণ নেগলেক্ট করতে পারছি না। ভ্যালুটা অবশ্য আরো ছোট থাকে, অনেক সময় এরকম দিতে পারে 12 ইকুয়াল টু ধরো দিল 2 সেন্টিমিটার, তাহলে এল এর ভ্যালু আরো ছোট, তখন নেগলেক্ট করা যায়। তো প্রশ্নটা দেখে আমাকে আইডিয়া করতে হবে যে এটা কি শর্ট ডাইপোল বলছে না নর্মালি অ্যাজ ইউজুয়াল ডাইপোল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা শিখলাম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি on the axis of a bar magnet। এবারে আমরা সেই বার ম্যাগনেটের জন্য যা নর্থ পোল সাউথ পোল আছে, এটা তো অ্যাক্সিস, এটা হচ্ছে ম্যাগনেটিক ইকুয়েটর বা পারপেন্ডিকুলার বাইসেক্টর, লম্ব সমদ্বিখণ্ডক। তার এইসব জায়গায় এখানে 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 কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে পারি। এটা আমরা নেক্সট ক্লাসে করব। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই গল্পগুলি করব যে বার ম্যাগনেটের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি করে বার করে। তারপরে আমাদের এখানে আলোচনা আরো রয়েছে, বেশ কিছু টপিক আছে, চ্যাপ্টারটা বেশ বড়, ইলাবোরেট নিউমেরিক্যালসও আছে।
তো আজকে এখন পর্যন্ত যা পড়লাম, হোপসো তোমরা বুঝেছো, তোমরা এগুলি প্রিপেয়ার করবে। আগামী দিন আমরা বার ম্যাগনেটের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কোনো পয়েন্টে ফিল্ড বার করব, তার এক্সপ্রেশনটা কি করে বার করতে হয় দেখাবো। তার উপরে বার ম্যাগনেটিকে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে টর্ক অ্যাপ্লাই হয়, তার এক্সপ্রেশন বার করব। তাছাড়া একটা বার ম্যাগনেটকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তার মধ্যে কত এনার্জি স্টোর করা যায় তাও করব। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বা ম্যাগনেটিক ইন্ডাকশন লাইন যেগুলিকে বলি, সেগুলির প্রপার্টি কি, কাকে বলে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলি কখন এক্সিস্ট করে, কখন ক্রিয়েট হয়, এইগুলির প্রপার্টি নিয়ে আলোচনা করব আমরা আগামীতে। তো আজকে এখন পর্যন্ত যা আলোচনা করলাম, আমরা সংক্ষেপে আমি প্রশ্নগুলি বলে দিচ্ছি যাতে তোমরা এগুলি প্রিপেয়ার করতে পারো নোটগুলো। আমরা দুটো অঙ্ক করেছি, প্রথমেই আগের ডিসকাশন থেকে দুটো নিউমেরিক্যালস আমরা করেছি। তারপরে যেটা করলাম, ম্যাগনেট কি, ম্যাগনেটিক ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোলের পোল স্ট্রেংথ, তাদের ডাইপোল লেংথ, ম্যাগনেটিক অ্যাক্সিস, ইউনিফর্ম ফিল্ড, তারপরে কুলম্বস ল ইন ম্যাগনেটিজম, তার এক্সপ্রেশন দেখলাম, আর লাস্টলি দেখলাম একটা বার ম্যাগনেটের অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি করে বার করা যায়। তো আগামী ক্লাসগুলিতে বাকি যে ডিসকাশনগুলি আমাদের আছে, আরো আমাদের দুটো ক্লাস বাকি আছে, কাল বাদে পরশু, দ্যাট ইজ বুধবার দিন আমরা আবারও সন্ধ্যা 5টা থেকে 6টার সময় ক্লাস নেব। ওই ক্লাসে সবাই থাকবে। আর আজকে যেগুলি পড়িয়েছি এগুলি একটু ভালো করে দেখে নিও, বুধবার দিন আবার দেখা হবে সন্ধ্যা 5টায়। ঠিক আছে?